সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের গতিবিদ্যা অংশে, মানে গতিবিদ্যা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রাস সম্পর্কে। তো প্রাস সম্পর্কে আজকে আমি আমার লেকচারটা ডেলিভার করব। তো এই মুহূর্তে যারা আমাকে শুনছো, যারা আমাকে দেখছো, তারা একটু কষ্ট করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দাও বা মেনশন করে তোমার বন্ধুদের জানাতে পারো। আর যদি ভিডিওটির কোনো দিক তোমার ত্রুটিপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমার ভালো লাগলেও ওই অংশটুকুও কমেন্ট করে জানাবে। শেয়ারিং ইজ কেয়ারিং। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটির কোনো অংশ তুমি পরবর্তীতেও না বোঝো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। গত ক্লাসে তোমাদের একটা প্রবলেম ছিল, তোমরা আমাকে বলেছিলে যে স্যার একটু বাফারিং হচ্ছিল। হ্যাঁ, তো ওই বাফারিং সমস্যাটুকু কাটিয়ে ওঠার জন্য আমি আজকে একটি স্ট্রিমিং থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে এটি লাইভ করছি। আশা করি আজকে এই ভিডিওতে বাফারিং থাকবে না। আশা করি সবাই খুব ভালোভাবে ভিডিওটি উপভোগ করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসো, প্রাস জিনিসটা কি? আচ্ছা, প্রাস জিনিসটা বলার পূর্বে আমাকে দুটো অক্ষ সম্পর্কে তোমাকে একটু পরিচয় করিয়ে দিতে হবে। ধরো এটা হচ্ছে দুটো অক্ষ, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ আর এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই অক্ষগুলোকে, যেহেতু এখানে দুটো অক্ষ দিয়ে এই ব্যাপারটা, এই জন্য এটাকে বলা হয় দ্বিমাত্রা, অর্থাৎ দুটি মাত্রা। ঠিক আছে, প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। কেন দ্বিমাত্রিক সেটা বলছি। ধরো এখানে দুটো অক্ষ এক্স আর একটা অক্ষ হচ্ছে ওয়াই। একটা ফুটবল তুমি নিয়েছো, মনে করো এটা হচ্ছে এই যে লাল বস্তুটা, এটাই হচ্ছে ফুটবল। তো এই ফুটবলটাকে একজন খেলোয়াড় কিক করছে, তাহলে সে দেখো এই যে এটাকে বলা হয় অনুভূমি, হ্যাঁ, বা ভূমি বলতে পারো। তো এক্স অক্ষের সাথে বা অনুভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করে এই ফুটবলারটা এই বলটাকে কিক করছে। তাহলে বলটা এখান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ এখান থেকে যদি ফুটবলারটা কিক করে তাহলে বলটা এইভাবে ঘুরে এভাবে আসে, এইভাবে ঘুরে এভাবে এসে পড়বে। এটাই হচ্ছে আসলে প্রাস। কোনটা প্রাস? এই ফুটবলটাই প্রাস। অর্থাৎ কোন বস্তুকে যখন এক্স অক্ষের সাথে কোণ করে নিক্ষেপ করা হয় তখন ওই বস্তুটিকে আসলে প্রাস বলে। আর এই বস্তুটার যে গতিপথটা তৈরি হয় সেই গতিপথটাকে বলে প্রাসের গতিপথ। আশা করি প্রাসের গতিপথ সম্পর্কে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি এই জিনিসটা না বোঝো তাহলে পরের অংশে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারবে। আচ্ছা, ঠিক আছে, চলো আমি এখানে তোমাদেরকে অ্যানিমেটেড আকারে একটা প্রাস এখন দেখাবো। দেখো এখানে আমি একটা প্রাস তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এই প্রাসটাকে আমি এখন নিক্ষেপ করব। প্রাসটার যে বেগ সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, প্রাসের বেগ হচ্ছে 35 ms ইনভার্স 1, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই প্রাসটি 35 মিটার করে যায়। প্রতি সেকেন্ডে এই প্রাসটি 35 মিটার করে যায়, এবং প্রাসকে যে কোণে আমি ছুঁড়ে মারবো সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে। তাহলে আমি একটি প্রাসকে এখন ছুঁড়ে মারবো 60 ডিগ্রি কোণে এবং 35 ms ইনভার্স 1 বেগে। তাহলে চলো আমরা দেখি প্রাসটা কেমন হবে। ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রাসটার গতিপথটা কেমন হবে। জাস্ট এখান থেকে ছুঁড়ে মারছি, এভাবে এসে প্রাসটা পড়ছে। তাহলে আশা করি প্রাসের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি এখান থেকে ছুঁড়ে মারছি, সুন্দর করে প্রাস আমাকে একটা গতিপথ তৈরি করে এনে দিচ্ছে। এখন যদি আমি প্রাসের গতিপথটাকে দেখতে চাই তাহলে গতিপথটা খেয়াল করো, এখান থেকে ছুঁড়ে মারছি, প্রাসটা এভাবে আমাকে একটা গতিপথ তৈরি করে দিচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, এভাবে ছুঁড়ে মারছি, প্রাসটা একটা আমাকে গতিপথ তৈরি করে দিছে। তো এই মুহূর্তে যদি আমি একটা কাজ করি, প্রাসের যে গতিপথটা একটু আগে দেখলাম, আমি যদি আমাদের যে অ্যাঙ্গেলটা সেটার মানটাকে একটু কমিয়ে দেই, ধরো আমি অ্যাঙ্গেলের মানটাকে কমিয়ে 30 ডিগ্রিতে এনে দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি মনে করো এটাকে এখন তোমার 30 ডিগ্রিতে আনার চেষ্টা করছি। ঠিক আছে, ওকে, তো ধরো আমি এটাকে 30 ডিগ্রিতে আনলাম। তাহলে এখন প্রাসের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি কমিয়ে 30তে আনছি। তো 30তে যদি নিক্ষেপ করি তাহলে কেমন হয় দেখো। ওকে, তাহলে এটার গতিপথটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে নিশ্চয় দেখতে পাচ্ছ গতিপথের একটা চেঞ্জ হচ্ছে। তাহলে অ্যাঙ্গেলের মানের উপরে ডিপেন্ড করে কিন্তু গতিপথের একটা চেঞ্জ হয়। তাহলে প্রথম ব্যাপারটা একটু দেখো, আমি এখন অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, দেখো খুব মজা পাবা জিনিসটাতে। দেখো এই যে দেখছো, অ্যাঙ্গেল যত কমাচ্ছি গতিপথ তত চেঞ্জ হচ্ছে। দেখছো অ্যাঙ্গেল 0তে ছিল, কোনো গতিপথই তৈরি হয় না, অ্যাঙ্গেল বাড়তে 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 গতিপথ চেঞ্জ হচ্ছে। এমন করতে করতে একটা সময় যায়, দেখেছো যখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারছি তখন কি হচ্ছে, তখন সোজাসুজি উপরে গিয়ে সোজাসুজি নিচে নেমে যাচ্ছে।
আর যখন আস্তে আস্তে যে কোনো অ্যাঙ্গেলে ছুঁড়ে মারতেছি তাহলে একটা প্রাস তৈরি হচ্ছে। তাহলে 0 ডিগ্রিতে কখনোই কোনো প্রাস তৈরি হয় না, 90 ডিগ্রিতে এটা নিক্ষিপ্ত মানে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু হয়ে যায়। তাহলে 0তে কোনো প্রাস হয় না এবং 90 ডিগ্রিতে খাড়া নিক্ষিপ্ত বস্তু হয়ে যায়। আর মাঝখানে যে কোনো কোণ থাকলে সেটাকে আমরা প্রাস হিসেবে ধরে নিতে পারি। আশা করি প্রাসের এই অংশটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। বেগের মানটা কি পরিবর্তন করে? বেগের মানটা আসলে এখানে স্পিড বোঝায়। দেখি বেগের মানের কারণে কোনো চেঞ্জ হয় কিনা। যেমন দেখো, এই যে এই প্রাসটার ক্ষেত্রে আমি কোণকে রেখে দিছি 54 ডিগ্রি, তাহলে কোণের কোনো চেঞ্জ আমি করব না, কিন্তু আমি বেগের চেঞ্জ করব। বেগের চেঞ্জ করে দেখব প্রাসের গতিপথের কোনো চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, রেডি? দেখো, তাহলে দেখতে পাচ্ছি ইয়েস স্যার, একটা সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আপনি প্রাসের যখন বেগটাকে চেঞ্জ করবেন তার যে পতিত বিন্দু সেটা চেঞ্জ হচ্ছে। দেখো আমি বেগ চেঞ্জ করতেছি, আস্তে আস্তে পতিত বিন্দু চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো আমি বেগ চেঞ্জ করতেছি, পতিত বিন্দু চেঞ্জ হচ্ছে, আবার বেগ কমাচ্ছি, পতিত বিন্দু কমে যাচ্ছে। তাহলে এই যে বেগের সাথে সাথে এটার একটা সুন্দর চেঞ্জিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে প্রাসের যে গতিপথ, গতিপথের জন্য যে বৃত্তটা তৈরি করেছিল ওই বৃত্তের উপরে কিন্তু অ্যাঙ্গেল কোনো ইফেক্ট করতে, সরি বেগ কিন্তু কোনো ইফেক্ট করে না। যে বৃত্তটা মানে যে বৃত্তাকার অর্থাৎ অর্ধবৃত্তাকার যে পথটা তৈরি হয়েছে, এই অর্ধবৃত্ত কিন্তু সারা জীবনই এমন রয়ে যাবে। দেখো এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত সেম, মানে অনুপাতটা সবসময় সমান। দেখো সেম, কোনো চেঞ্জিং নাই। তাহলে অর্ধবৃত্তের স্যার কোনো চেঞ্জিং হচ্ছে না, বেগ বাড়ালে এটা দূরে গিয়ে পতিত হচ্ছে। যত বেশি বেগ দিবেন তত দূরে গিয়ে এটা পতিত হচ্ছে। বাট অ্যাঙ্গেল চেঞ্জ করলে কি হয় এবার খেয়াল করো। অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু পুরো পথটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে পথের যে আকৃতি সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে লম্ব একদম এখানে কোনো কিছুই না, আর মাঝখানের গুলোতে বিভিন্ন আকৃতি সে ধারণ করে। তো আশা করি এই যে প্রাসের এই ব্যাপারটুকু, বেসিক ব্যাপারটুকু বুঝতে পেরেছো, কোনো প্রবলেম তোমাদের হয়নি। এখন আমি তোমাদের প্রাসের ম্যাথগুলো করিয়ে দিব। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের মেনশন করে বা শেয়ার করে জানিয়ে দিবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি একটা ম্যাথ করব, আমি ম্যাথমেটিক্যাল ট্রাম করব। তার আগে আমি কিছু জিনিস একটু চেঞ্জ করে নেই আমার সুবিধার জন্য। আমি এখানে যে ভ্যালোসিটিটা রেখেছি সেটা 30 রেখে দিচ্ছি, সেটাকে আমি চেঞ্জ করছি না। তবে কোণের মানটাকে আমি সামান্য পরিবর্তন করছি। ধরো আমি কোণের মানটাকে 45 এ রাখতে ইচ্ছুক, আমি 45টা একটু তৈরি করে নিই। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে দেখো আমি এখানে কোণ রেখেছি 45, ভ্যালোসিটি রেখেছি 30। ওকে, আমি এখান থেকে নিক্ষেপ করব এটাকে। আচ্ছা আসো আমি তোমাকে প্রাসের বেসিক ব্যাপারগুলো বোঝাই। ধরো এখানে দুটো অক্ষ, সরি আমি কালো কলম দিয়ে বোঝাই। আচ্ছা ধরো এখানে প্রাসের দুটো অক্ষ, এই যে এখান থেকে একটা প্রাসকে আমি ছুঁড়ে মারবো, এই যে অক্ষটা, এই অক্ষটাকে সরি যে বেগটাতে আমি ছুঁড়ে মারবো সেই বেগটাকে বলা হয় ভি নট। তাহলে এই বেগটা হচ্ছে ভি নট, আর এটা হচ্ছে প্রাসের কোণ, এটাকে আমরা থিটা নট বা আদি কোণ বলে থাকি। তাহলে একটু ভালো করে খেয়াল করো, যে বেগে নিক্ষেপ করবে সেটা হচ্ছে ভি নট, আর যে কোণে নিক্ষেপ করবে সেটা হচ্ছে থিটা নট। আচ্ছা তাহলে এই যে ভি নট দুটো ভাগে ভাগ হয়ে যায়, ভি নটের একটা অংশ চলে যায় এই দিকে, আর ভি নটের আরেকটা অংশ চলে যায় উপরের দিকে। অর্থাৎ ভি নটের একটা অংশ হরিজন্টাল ভাবে ভাগ হয়ে যাচ্ছে, আরেকটা অংশ ভাগ হয়ে যাচ্ছে ভার্টিক্যাল ভাবে। অর্থাৎ একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। তাহলে ভি নটের যে অংশটা এই এক্স অক্ষ বরাবর ভাগ হয় সেটাকে আমরা বলে থাকি ভি নট কস থিটা নট, আর উপরের দিকে যে অংশটা আমাদের তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি ভি নট সাইন থিটা নট। তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে স্যার সব সময় কি এই অংশটা cos থিটা নট কিনা? আমি তোমাকে বলবো অবশ্যই না, কারণ থিটা নট যার সাথে তৈরি হয় সে হয় cos উপাংশ, আর থিটা নট যার সাথে তৈরি হয় না সে হয় sin উপাংশ। আজকে কোণ আমি x অক্ষের সাথে তৈরি করেছি বলে এটা হয়ে গেছে ভি নট cos থিটা নট। যদি কোণ এটা না ধরে আমি ওই কোণটা নিতাম তাহলে এটা হতো ভি cos থিটা নট, আর এটা হতো ভি নট sin থিটা নট। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তো প্রাসের ক্ষেত্রে সবগুলো কোণ সব সময় অনুভূমিকের সাথে ধরা হয় বলে প্রাসের ক্ষেত্রে এভরি টাইম এই অনুভূমিক অংশটা হয় cos, অর্থাৎ ভি নট cos থিটা নট, আর উলম্ব অংশটা হয় ভি নট sin থিটা নট। তাহলে আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি আমাদের সাথে লাইভে কে কে জয়েন করেছো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকজনকে লাইভে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আর যদি কোনো সমস্যা হয়, কোনো বাফারিং এর কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। ওকে,
তাহলে দেখো ভি নট কটা ভাগে ভাগ হয়ে গেছে, দুটো ভাগে, একটা হচ্ছে ভি নট কস থিটা নট আর একটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, এবং কত কোণে নিক্ষেপ করেছি, থিটা নট কোণে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এবার আসো, তোমাকে যে প্রশ্নটা আমি দিয়েছি সেই প্রশ্নটাতে চলে আসো। দেখো যে প্রশ্নটা তোমাকে আমি দিয়েছি সেখানে কিন্তু আমি অ্যাঙ্গেল দিয়েছি 45, বেগ দিয়েছি 30। তাহলে তুমি আমার সাথে সাথে লিখে ফেলো, স্যার আপনি এখানে বেগ দিয়েছেন মানে ভি নট দিয়েছেন, হ্যাঁ ভি নট দিয়েছেন 30 ms ইনভার্স 1। আচ্ছা, আর অ্যাঙ্গেল দিয়েছেন 45। তাহলে স্যার আমি তোমাকে এখন যে প্রশ্নটা দিয়েছি সেখানে ভি নট দিয়েছিলাম 30 এবং থিটা নট দিয়েছি 45 ডিগ্রি। ওকে, এবার আসো, তোমাকে যদি প্রশ্ন করি তাহলে কি এখানে দুটো অংশ হবে না? ইয়েস স্যার। তুমি আমাকে বলবে স্যার এখানে দুটো উপাংশ হবে, যদি আপনি আমাকে বলেন অনুভূমিক উপাংশ, তাহলে আমি আপনাকে বলবো অনুভূমিক উপাংশ আপনি শিখিয়েছেন ভি নট কস থিটা নট। ভি নট কস থিটা নট মানে হচ্ছে 30 cos 45 ডিগ্রি। তো 30 cos 45 ডিগ্রি মানে কত, ক্যালকুলেটরে বের করে ফেলি। 30 cos 45, 30 cos 45, তাহলে ক্যালকুলেটরে যখন এটা বের করেছি আমাদের মানটা এসেছে 21.21। তাহলে আমি দেখতে পাচ্ছি 21.21। তাহলে দেখো একটু খেয়াল করো 21.21। তাহলে এই 21.21 কে আমি রেখে দেই 20, আরে আমার লেখাগুলোর কি অবস্থা, আচ্ছা 21.21 ms ইনভার্স 1। তাহলে আমি দেখো অনুভূমিক অংশ পেয়ে গেছি 21.21 ms ইনভার্স 1। তাহলে মার্ক করে রেখে দাও মাথার মধ্যে। ওকে, এবার আসো উলম্বতে। স্যার উলম্ব কি শিখিয়েছেন বলো? উলম্ব তোমাদের আমি কি শিখিয়েছি? ভি নট সাইন থিটা নট। ভি নট কত ছিল? 30 সাইন 45 ডিগ্রি। তাহলে আসো 30 সাইন 45 ডিগ্রি ক্যালকুলেটরে ফেলি, দেখি কত হয়। 30 সাইন 45, তাহলে এটার মান দাঁড়াচ্ছে 21.21। মাশাআল্লাহ, ঠিক আছে 21.21 ms ইনভার্স 1। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে আমি, তুমি এই যে অঙ্কটা করতেছো দেখো এখান থেকে কিন্তু তুমি একটা জিনিস শিখে গেলা যে sin 45 এবং cos 45 এর মান সমান, এবং sin 45 cos 45 এর মান সমান হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা রহস্য ছিল। তাহলে এই যে প্রশ্নটা সলভ করতেছি, এই প্রশ্নটা মানে এখন যে জিনিসটা দেখাচ্ছি তার সাথে সাথে এট এ টাইম কয়েকটা জিনিসে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে পড়ার ট্রিক্স বা টেকনিক, যেটাই আমরা বলে থাকি। আচ্ছা তাহলে দেখো তো অনুভূমিক অংশ 21.21 এবং উলম্ব উপাংশ 21.21। ঠিক আছে, আমরা বুঝে গেছি স্যার। এবার দেখি আমরা আসলে জিনিসটা আমাদের সাথে মিলে কিনা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের বেগ ছিল 30, অ্যাঙ্গেল ছিল 45। ওকে, আচ্ছা এখন আমি দেখব এটাকে নিক্ষেপ করলে ঘটনাটা কেমন ঘটে। ঠিক আছে, রেডি, নিক্ষেপ করে দিলাম। ওকে স্যার, খুব সুন্দরভাবে এখান থেকে যাত্রা শুরু করে প্রাসটা এখানে পড়ছে। আচ্ছা স্যার, এবার দেখো আমি এটার যে ভ্যালোসিটি গুলো সেগুলো সম্পর্কে জানবো। রেডি? ওকে, দেখো ভ্যালোসিটি গুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ভ্যালোসিটি 30 তে আমি নিক্ষেপ করেছিলাম 30 ডিগ্রি, সরি 30 ms ইনভার্স 1, এবং অ্যাঙ্গেল ছিল আমার 45 ডিগ্রি, রাইট? দেখো উপাংশ কত, ভালো করে একটু খেয়াল করে নাও, 21.2, এবং এই উপাংশ কত, 21.2। তাহলে একটু আগে কিন্তু আমি তোমাকে এই ম্যাথটুকু করিয়েছিলাম এবং ম্যাথে বলেছিলাম দুটোই 21.21 আসবে। তাহলে তুমি একটা জিনিস শিখে গেলা যে প্রাসের ক্ষেত্রে কখনো যদি কোনো একটা প্রশ্ন আমাকে বলে অনুভূমিক উপাংশ বের করো, তখন আমি লিখে দিব ভি নট কস থিটা নট, আর যদি বলে উলম্ব উপাংশ বের করো তাহলে আমি করে নেব ভি নট সাইন থিটা নট। এবং এটার একটা সুন্দর প্রুফমেন্ট কিন্তু আমি এখান থেকে শিখে ফেলেছি। ঠিক আছে, এবার তোমাকে আমি আরেকটা প্রুফমেন্ট শিখাবো, একটি নির্দিষ্ট সময়ে বেগ নির্ণয়। ঠিক আছে, আচ্ছা ওকে, সেটা করার জন্য আমি একটা কাজ করি, আমি একটু যে কোনো একটা সময়ের মধ্যে আমি এটাকে একটু পজ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এটা পড়তেছে, আমি যে কোনো একটা সময় এটাকে পজ করে ফেললাম। আচ্ছা যে কোনো একটা সময় না, হ্যাঁ আমি সবগুলোকে ঠিকঠাক রাখলাম, যে কোনো একটা সময় এটাকে আমি একটু পজ করে ফেলতেছি। ওকে দেখো আমি যে কোনো একটা সময় এটাকে পজ করে রেখে দিলাম। ঠিক আছে, আমি আরেকটা কাজ করি একটু সুবিধার জন্য, আমার হিসাবে সুবিধার জন্য আমি অ্যাঙ্গেলটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমি অ্যাঙ্গেলটাকে 70 করে দিচ্ছি। তাহলে আমি অ্যাঙ্গেলটাকে 70 করে দিলাম, তাহলে জিনিসটা সুবিধা হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা আমি সরি, আমি দুঃখিত, একটু
মিস্টেক হয়ে গেছে, আমি এটা অ্যাঙ্গেলটাকে আরেকবার একটু ঠিক করে নিই। আমি অ্যাঙ্গেলটাকে 70 ডিগ্রিতে দিয়ে দিলাম। ওকে, এই 70 ডিগ্রি দেওয়ার কারণ হচ্ছে এটাকে একটু উপর করে মারছি যাতে তুমি দেখতে পারো জিনিসটা ক্লিয়ার করে। ওকে, আমি এখানে এটাকে স্টপ করে দিলাম। ঠিক আছে, এই মুহূর্তে আমি একটু ইনফোতে গিয়ে দেখে নিই 1.42 সেকেন্ড। আমি যে টাইমটা এখন দেখে ফেলেছি সেটা হচ্ছে 1.42 সেকেন্ড। আমি আরেকবার দেখাচ্ছি 1.42 সেকেন্ড। আপাতত আর কিছু আমি দেখছি না, শুধু 1.42 সেকেন্ড দেখিয়েছি। কি করছি সেটা পরে বলছি। আমি জাস্ট টাইমের একটা অংশ নোট করে ফেলি, সেটা হচ্ছে t equals to 1.42 সেকেন্ড। তো অনেক সময় পরীক্ষায় আসে, অনেক সময় না, এটা আমাদের যারা এসএসসি পরীক্ষা দিব হ্যাঁ সামনে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গ নাম্বারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এই জিনিসটা আসে। ঠিক আছে, আর যারা নতুন দেখছো তারাও জিনিসটা শিখে ফেলো। তাদের টি হচ্ছে সময়, আমি নোট করে ফেলছি। আমাকে পরীক্ষায় বলে যে টি সময়ে বেগ কত, আমাকে বলে একটা নির্দিষ্ট সময়ে বেগ কত, তাহলে এই যে টি সময়ে বেগ কত, এখন এটা আমি বের করব। ঠিক আছে, আচ্ছা আসো আমি প্রশ্ন থেকে আরো কিছু জিনিস নোট করে ফেলি। আমাকে এখানে ভ্যালোসিটি দেওয়া হয়েছিল 30, তো ভ্যালোসিটি আগের মতনই আছে। আমি সাইড নোটে এগুলো লিখছি। ভ্যালোসিটি হচ্ছে আমার 30 ms ইনভার্স 1, তবে অ্যাঙ্গেলটা এখন আমি একটু চেঞ্জ করেছি, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 30 ms ইনভার্স 1 বেগ। ঠিক আছে, আর একটা টাইম একটু আগে বলে দিয়েছি 1.42 সেকেন্ড। ওকে, তো পরীক্ষায় প্রশ্নটা কেমনে আসবে আমি তোমাকে বলি। তোমাকে পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসবে যে 30 ms ইনভার্স 1 বেগে 70 ডিগ্রি কোণে একটি প্রাসকে ছুঁড়ে মারা হলো, 1.42 সেকেন্ড পরে তার বেগ কত। তো এটাই পরীক্ষায় আসবে। তো 1.42 সেকেন্ডটা আমি আসলে আমার মতন করে আমি এখানে বসিয়েছি, যেটা ইনফো থেকে কালেক্ট করেছি। তো এবার আসো এই ম্যাথটা আমি সলভ করব যে 1.42 সেকেন্ড পরে বেগ কত। ওকে, তো এই 1.42 সেকেন্ড পরে বেগ বের করার জন্য তোমার দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। ধরো তুমি এখান থেকে একটা প্রাসকে ছুঁড়ে মারছো, ধরো এটা হচ্ছে তোমার সেই প্রাসটা, ছুঁড়ে মারছো, ছুঁড়ে মারলে প্রাসটা এইভাবে গিয়ে এখান থেকে ছুঁড়ে মারলে এভাবে গিয়ে এভাবে এসে পড়লো। 1.42 সেকেন্ডে প্রাসটা কোথায় গিয়ে পড়ে তুমি জানো না। তুমি তোমার হিসাবের জন্য তুমি ধরে নাও 1.42 সেকেন্ড পর প্রাসটা এই জায়গা থেকে চেঞ্জ হয়ে এখানে চলে আসছে। তাহলে প্রাসটা এই মুহূর্তে মনে করো এখানে আছে। হ্যাঁ, এটা তোমরা কি কালার বলো আমি জানি না। ওকে, তাহলে ঠিক প্রাসটা এখন এই মুহূর্তে এখান থেকে এখানে আসছে। তাহলে এখানেও কিন্তু প্রাসের দুটো বেগ থাকবে, একটা হচ্ছে এই অক্ষ বরাবর, একটা হচ্ছে এই অক্ষ বরাবর। ওকে, আচ্ছা এখানে ছুঁড়ে মেরেছিল ভি নট বেগে এবং থিটা নট কোণে। তাহলে এইদিকে যে অংশ ছিল সেটা ছিল ভি নট কস থিটা নট, যেটা প্রথমে দেখিয়েছি। আর এদিকে যে অংশ ছিল সেটা ছিল কি ভি নট সাইন থিটা নট, এটাও প্রথমে দেখিয়েছি। তাহলে এই অংশটা বলেছিলাম ভি নট কস থিটা নট, আর এই অংশটা বলেছিলাম ভি নট সাইন থিটা নট। প্রাসটা কিন্তু এখন এখানে নেই, এখান থেকে এখানে চলে আসছে। তো এখান থেকে এখানে আসার কারণে এখন তার দুটো উপাংশ চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে এখানে আসছে। এদিকে যে উপাংশ সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর এদিকে যে উপাংশ সেটা হচ্ছে উলম্ব উপাংশ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রাসের যে অনুভূমিক অংশটা ছিল ভি নট কস থিটা নট, ওটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এখান থেকে এখানে আসার কারণে এটার কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এটা ভি নট কস থিটা নট রয়ে যায়। তাহলে একটা জিনিস শিখে ফেললা যে প্রাসের অনুভূমিক অংশের, সরি উলম্ব বলে ফেলছিলাম মনে হয়, অনুভূমিক অংশের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ প্রাসের অনুভূমিক উপাংশ যা, প্রাসটা সারা জীবনেও অনুভূমিক উপাংশ তাই থাকে। অর্থাৎ শুরুতে যে বেগ থাকে একদম প্রাসটা সম্পূর্ণ ঘুরে এখানে আসলেও সেম অনুভূমিক অংশটাই থেকে যায়। অর্থাৎ প্রাসের অনুভূমিক অংশের কোনো ত্বরণ নেই, মাথায় ঢুকায় ফেলো। তাহলে প্রাসের অনুভূমিক অংশের কোনো ত্বরণ নাই, এখানে ভি নট কস থিটা নট ছিল, এখানে ভি নট কস থিটা নট রয়ে গেছে। কিন্তু উপরের অংশটা কি হবে? উলম্ব উপাংশ, অবশ্যই উলম্ব উপাংশের ত্বরণ থাকবে। আমি তোমাকে আরেকটু সহজ করে বলি। ধরো এই যে কলমটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই কলমটাকে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে এই কলমটাকে যদি ছুঁড়ে মারো তাহলে এটার অনুভূমিক অংশ বরাবর কোনো ত্বরণ কাজ করে না। কিন্তু যখন এটাকে এভাবে ছুঁড়ে মারো তখন উপর দিক থেকে আমাদের যে জিটা আছে মানে গ্র্যাভিটি তাকে নামিয়ে ফেলতে চায়। তাই প্রাসের দুটো অংশের মধ্যে সামনের অংশে কোনো ত্বরণ কাজ করে না, তবে উপরের যে অংশটা সেটার উপরে জি ত্বরণ কাজ করে। কি ত্বরণ? জি ত্বরণ। এটা মাইনাস আকারে কাজ করবে। যখন হাফ অংশ তখন এটা মাইনাস আকারে কাজ করবে, যখন পরের হাফ অংশ সেটা প্লাস আকারে কাজ করবে, সেটা পরে বলছি। তো আপাতত এটা জানলাম প্রাসের দুটো অংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক অংশ যেখানে কোনো ত্বরণ নাই যার কারণে অনুভূমিক বেগের কোনো চেঞ্জ হয় না, আর একটা হচ্ছে উলম্ব অংশ যেখানে অবশ্যই ত্বরণ থাকে এবং ত্বরণটা হচ্ছে আমাদের জি। তাহলে সেই মানটা কেমন হবে সেটা দেখো। তাহলে এটা যদি ভি নট কস থিটা নট হয় তাহলে ওই যে ভি নট সাইন থিটা নট দেখেছো এটার উপরে তো ত্বরণ কাজ করবে। তাহলে এখান থেকে যখন এখানে আসবে তখন এটা আর ভি নট সাইন থিটা নট থাকবে না, এটা হয়ে যাবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি।
তাহলে একটা স্পেশাল জিনিস, একটা সুন্দর করে আমি জিনিসটা বলে দিলাম যে এখান থেকে যদি একটা প্রাসকে ছুঁড়ে মারো, প্রাসের দুটো বেগ থাকে, একটা হচ্ছে ভি নট কস থিটা নট আর একটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। একটা নির্দিষ্ট সময় পর যখন এখানে আসে তখন ভি নট কস থিটা নট এটা রয়ে যায়, এটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু ভি নট সাইন থিটা নটটা মাইনাস জিটি আকারে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা হয়ে যায় মাইনাস ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। ওকে, আচ্ছা তাহলে এই মানগুলো দিয়ে আমি এখন এই ম্যাথটা সলভ করব। তাহলে আমাদের ভি নটটা কত ছিল? ওকে, তাহলে আমাকে একটু বলো, আমি এখন দুটো অংশ বের করব, অর্থাৎ 1 পয়েন্ট, আমি কালোটা নিই, কালোটা নিলে একটু ভালো হয়। ওকে, তাহলে 1.42 সেকেন্ড পর, 1.42 সেকেন্ড যখন পার হয়ে যাবে তখন প্রাসের দুটো অংশ তৈরি হবে, এই দিকের অংশটা ঠিকঠাক থেকে যাবে, তো এটাকে আমরা ভিএক্স বলছি, এবং ভিএক্স আগের মতনই রয়ে যাবে, অর্থাৎ ভি নট কস থিটা নট। আচ্ছা, আমাদের প্রশ্নে ভি নট কত ছিল? 30 আর থিটা নট ছিল 70, তাহলে এখানে আমি লিখে ফেলছি 30 cos 70 ডিগ্রি। তাহলে ইকুয়েশন করে ফেলি, 30 cos 70 কত হয়? 30 cos 70, অর্থাৎ আমার মান চলে আসতেছে 10.26। তাহলে দেখো আমার মান চলে আসছে 10.26। তাহলে আমি এখানে লিখে ফেলছি ভিএক্স হচ্ছে 10.26 এমএস ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের ভিএক্স এর মান। ওকে, আচ্ছা তাহলে ভিএক্স এর মানটা নোট করে ফেলো, 10.26 এমএস ইনভার্স 1। এবার আসো ভিওয়াই এর মান। হ্যাঁ, ভিওয়াই বলেছিলাম ভিওয়াই তে কিন্তু ত্বরণ কাজ করবে, যার কারণে এটা হয়ে যাবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। আর ভি নট কত ছিল? 30 সাইন, এটা কত ছিল? 70 ডিগ্রি, মাইনাস জি তো আমরা জানি পৃথিবীর জন্য, মানে আমরা এখন যে অবস্থানে আছি সেটার জন্য 9.8 ইন্টু টি এর মান কিন্তু নোট করে দিয়েছিলাম 1.42। ওকে, আচ্ছা যাই হোক, আমার লেখাগুলো একটু বিশ্রী হচ্ছে, একটু কষ্ট করে দেখে নাও। তাহলে এবার আসো এই ইকুয়েশনটা আমরা করব। তাহলে কি ছিল? 30 সাইন 70, 30 সাইন 70 মাইনাস ওকে, মাইনাস আমাদের হাতে কত আসতেছে? মাইনাস জিটি, 9.8 ইন্টু 1.2, 9.8 ইন্টু 1.42। ওকে, তাহলে 30 সাইন 70, ওকে, তাহলে আমার এই যে বেগটা হয়ে যাচ্ছে 14.27, 14.27। তাহলে আমি এটা নোট করে ফেলি, পরেরটা 4 হওয়ার কারণে আমি 8 লিখতে পারি। আচ্ছা, আমি 14.27 রাখতে পারি, হয়তো একটু মিস্টেক হতে পারে। তাহলে 14.27 এমএস ইনভার্স 1 পেয়ে গেছি ভিওয়াই। তাহলে দেখো ভিওয়াই পেয়ে গেছি 14.27 আর ভিএক্স পেয়ে গেছিলাম 10.26। আচ্ছা, এটা কতক্ষণ পরে? 1.42 সেকেন্ড পর। ওকে, তাহলে স্যার 1.42 সেকেন্ড পর আপনার ভিএক্স অংশটা হয়ে যাবে 10.26 আর ভিওয়াই অংশটা হয়ে যাবে 14.27। তাহলে একটু দেখো, এভাবে যদি চিন্তা করো, তাহলে 1.42 সেকেন্ড পর ধরো এখানে যদি আসে, তাহলে এখানে দুটো অংশ কাজ করবে এভাবে, এদিকে হচ্ছে ভিএক্স আর এদিকে হচ্ছে ভিওয়াই। আচ্ছা, এটা যদি ভিএক্স হয়, এটা যদি ভিওয়াই হয়, একটু আগে তো বের করে ফেলেছি, ভিএক্স এর মান ছিল 10.26, তাহলে এখানে লিখে ফেলি 10.26, আর ভিওয়াইটা বের করেছিলাম 14.27, তাহলে ভিওয়াইটা লিখে ফেলি 14.27। তাহলে দেখো 10.26 14.27 পেয়ে গেছি আমরা, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটা একটা ভেক্টর রাশি, আবার এটাও একটা ভেক্টর রাশি, এবং এদের মাঝখানের যে কোণটা, মানে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আবার এখান থেকে একটা লব্ধি বের হয়। হ্যাঁ, লব্ধিটাকে আমি অন্য কালার দিয়ে রেখে দিচ্ছি, এখান থেকে একটা লব্ধি বের হয়। তাহলে লব্ধিটা যদি ভি হয়, তাহলে ভিটাই হচ্ছে আমাদের আসলে মূল বেগ। তাহলে ভি বের করবো কিভাবে? ভি বের করবো, আমরা জানি 90 ডিগ্রি লব্ধি হলে ভি এর সূত্র হচ্ছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার। ওকে, vx মানে কত? 10.26, তাহলে করে ফেলো 10.26 স্কয়ার প্লাস ওটা কত থাকে আমাদের? 14.27, 14.27 স্কয়ার। তাহলে এটার ইকুয়েশনটা আমরা একটু করে ফেলি। হ্যাঁ, রুট ওভার 10.26 লিখেছি। হ্যাঁ, 10.26 স্কয়ার প্লাস আর একটা কত? 14.27 স্কয়ার। ওকে, তাহলে আমি পেয়ে গেছি 17.57। তাহলে আমি বেগটা পেয়ে গেছি 17.57। তাহলে এটাকে নোট করে ফেলি, 17.57। তাহলে ফাইনালি দিন শেষে আমরা বেশ কয়েকটা বেগ পেয়েছি। আমরা পেয়েছি টোটাল বেগ হবে 17.57, আমরা পেয়েছি টোটাল বেগ হবে 17.57, কেমন? আচ্ছা, আর আমাদের ভিএক্স হবে 10.26 আর ভিওয়াই হবে 14.27।
তো আমরা তিনটা বেগই পেয়ে গেছি। Vx হচ্ছে 10.26 আর Vy হচ্ছে 14.27 আর আমাদের যে V সেটা হচ্ছে 17.57। তাহলে আসো আমরা একটু দেখে ফেলি। ওকে, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা এই ম্যাথটাকে এখানে রেখেছি। ওকে, এই ম্যাথটা এতক্ষণ আমরা করেছি, করার পর ওরা আমাকে সিস্টেমেটিক্যালি একটা আনসার দিছে। তুমি এই আনসারটার সাথে এখন আমাদের আনসারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সেটা মিলিয়ে ফেলবে। ঠিক আছে, চলো আমরা সেটা মিলিয়ে ফেলি। দেখো ওদের যে বেগটা ছিল, ওদের ভিটা দেখো, প্রথমে ভিএক্সটা দেখো। ওদের ভিএক্সটা ছিল, ভিএক্সটা হচ্ছে 10.3 আর আমাদের ভিএক্সটা হচ্ছে 10.26। তো 10.26 কে আমি চাইলে 10.3 ধরতে পারি, তাহলে ওকে স্যার আমাদেরটা পারফেক্টলি মিলে গেছে। আর ভিওয়াই এর মান হচ্ছে ওদের 14.27, সেটাকেও আমি কিন্তু 14.3 ধরতে পারি। দেখো ওদের সাথে পারফেক্টলি মিলে গেছে। আর আমাদের টোটাল বেগ এসেছিল কত? টোটাল বেগ এসেছিল স্যার 17.57, ওটাকে আমি 17.6 ধরতে পারি। তাহলে এইভাবেই আমি তোমাদেরকে একটা সফটওয়্যারের মাধ্যমেও জিনিসটা বুঝিয়ে দিলাম যে আসলে এই ম্যাট্রামটুকু কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে একটু ভালো করে দেখো, এই যে এখান থেকে এখানে আসছে, তাহলে আমরা এই জিনিসটা করলাম এবং আমরা একটা জিনিস শিখে গেছি যে একটি নির্দিষ্ট সময়ে যদি বেগ নির্ণয় আসে এটা কেমন হবে। তো চলো এটাকে একটু ছেড়ে দেই এখন। ওকে, তাহলে আমরা বুঝে গেছি এই জিনিসটা। ওকে, আচ্ছা, এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখা জানার জন্য, দেখো এই যে প্রাসটা আমি 30 অ্যামিস ইনভার্স 1 বেগে এবং 70 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করেছিলাম। ওকে, ছুঁড়ে মারছি, প্রাসটা এভাবে এসে পড়ছে। এবার কিছু স্পেশাল সিগমেন্ট দেখো, প্রাসটার যে অনুভূমিক পাল্লা জিনিসটাকে, অনুভূমিক পাল্লা হচ্ছে প্রাসটা তুমি এখান থেকে ছুঁড়ে মেরেছো, সে এখানে এসেছে, তাহলে যে ডিস্টেন্সটা সে অতিক্রম করেছে সেটাই হচ্ছে আসলে অনুভূমিক পাল্লা। ওই অনুভূমিক পাল্লা হচ্ছে আমাদের 58.99, যেটাকে আমরা 59 ধরতে পারি। ওকে, আর ডিওয়াইটা কি? ডিওয়াইটা হচ্ছে আসলে এটা আমাদেরকে, ডিওয়াই মানে হচ্ছে টোটাল এখান থেকে এখানে আসার পরে, দেখো প্রাসটা এখান থেকে যাত্রা করে দেন এটা ঘুরে এখানে আসছে, এখানে আসার পরে সেটা কিন্তু আর উপরের দিকে কোনো উচ্চতা অতিক্রম করেনি, মানে একদম এখান থেকে এখানে ভূমিতেই চলে আসছে, যার কারণে ডিওয়াই হচ্ছে 0.00, অর্থাৎ এখান থেকে আসছে এখানে চলে আসছে। যদি এমন না হয়ে এটা এখান থেকে যাত্রা শুরু করে সাপোজ এখানে না এসে একটু উপরে করে থাকতো, অর্থাৎ এইভাবে যাত্রা শুরু করে এখানে থেমে থাকতো, তাহলে ডিওয়াই বলে কিছু থাকতো। কিন্তু যেহেতু এটা ভূমি থেকে যাত্রা শুরু করে ভূমিতে আসছে, তাই ডিওয়াই বলে কিছু নাই। আর টি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ এখান থেকে এখানে আসতে যে সময়টা লেগেছে, অর্থাৎ 5.75 সেকেন্ড। তো তোমরা যারা দেখছো, যদি কোনো ত্রুটি থাকে বা কোনো সমস্যা হয়, কোনো কিছু না বুঝো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আচ্ছা, যেটা তোমাদেরকে বলছিলাম, তাহলে আশা করি এই জিনিসটুকু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। তো এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যদি এমন না করে আমি যদি এই অংশটুকুকে আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, আমি ধরো সাপোজ এই অংশটাকে একটু চেঞ্জ করে দিলাম, আমি এটাকে এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। ওকে, তাহলে দেখো এই যে, সরি আমি অনুভূমিক অংশটা দেখাতে চেয়েছিলাম। ওকে, আমি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি ছাড়ি তাহলে ব্যাপারটা কেমন হয় এবার দেখো। তাহলে এই যে প্রাসের গতিপথটা দেখছি, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যখন ছাড়ছি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি প্রাসের আরো কিছু ব্যাপার নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে যারা দেখছো, তারা যদি আজকের ক্লাসের কোনো পয়েন্ট বা কোনো ত্রুটি তোমার মনে হয় যে অবশ্যই এই জিনিসটা সংশোধন করা দরকার বা এই জিনিসটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে জানাবে। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং একটু ইন্সপায়ার করবে। গত ক্লাসে যারা আমাকে বলেছিলে যে একটু বাফারিং এর সমস্যা হয়, তো আশা করি আজকের ক্লাসে বাফারিং এর সমস্যা হবে না, কারণ আমরা জানি কোয়ারেন্টাইনে থাকার কারণে আমাদের সবারই নেটের একটু হলেও প্রবলেম হচ্ছে, বিলম্বিত হচ্ছে এবং বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো যার কারণে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো উপায় নাই, তাই আমি আজকে একটু অন্যভাবে এটাকে লাইভ স্ট্রিমিং করছি। তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই আমাকে বলবে। আচ্ছা, তো তোমাদেরকে আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, আজকে আরেকটা বিষয় জেনে রাখো, সেটা হচ্ছে প্রাসে আজকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য গ নাম্বার এবং যারা জানো না তাদের জন্য উপকারী একটা জিনিস শিখিয়ে দিলাম। আশা করি এটা তোমাদের অনেক কাজে লাগবে, আর অবশ্যই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আর সব সময় ভালো থাকবে, পাশে থাকবে। আজকে এখানেই শেষ করছি। আমি তোমাদের শোভন স্যার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।